কয়েকদিনের মধ্যেই আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করা হচ্ছে। এই বাজেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করবে সরকার। পাশাপাশি সেই টাকা কোথা থেকে সংস্থান করা হবে সেটিও পরিকল্পনা করা হবে। এই বাজেট আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিংবা আরো খোলাসা করে বললে বাজেট আপনাকে কিভাবে প্রভাবিত করে? বাজেটের যে টাকা সেটি কোথা থেকে আসে, আর এই বাজেটের মাধ্যমে যে খরচ করা হয় তা কি আপনার কোনো কাজে আসে? কেন বাজেট আসলেই মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়? এসব জানবো আজকের স্টার এক্সপ্রেস উইথ আহসানে। জাতীয় বাজেট হলো এক বছরে সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা, যার মধ্যে সরকারের উন্নয়নমূলক ব্যয়ের পরিকল্পনা অন্তর্ভুক্ত। এবার আসি বাজেটের টাকা কিভাবে আপনার পকেট থেকে সংস্থান করা হয়। বোঝার সুবিধার্থে চলতি অর্থবছরের বাজেটে ব্যয়ের পরিকল্পনা যদি ধরে নেই 100 টাকা, তার মধ্যে প্রায় 23 টাকা আদায় করা হয় ভ্যাটের মাধ্যমে। ভ্যাট কিভাবে আপনার ওয়ালেট থেকে যায়? আপনি যখন হোটেলে খেতে যান তখন ভ্যাট কাটা হয়, কিংবা আপনি যখন পরিবারের কারোর সাথে কথা বলতে গিয়ে মোবাইলে রিচার্জ করেন তখন আপনাকে বড় অঙ্কের ভ্যাট দিতে হয়। যারা ধূমপান করেন তারা সিগারেট কিনতে গিয়ে ভ্যাট দেন। শুধু কি তাই, আপনি নিত্য প্রয়োজনীয় অনেক কেনাকাটাতেই ভ্যাট দিচ্ছেন, যা সরকারের আয়ের সবচেয়ে বড় অংশের যোগান দিচ্ছে। সরকারের আয়ের দ্বিতীয় সর্বোচ্চ মাধ্যম হলো আয়কর। আপনার বাৎসরিক আয় যদি 3.5 লাখ টাকা হয়, আপনাকে আয়কর দিতে হয়। আবার আপনার যদি কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেখানে মুনাফা হলে তার উপরেও কর দিতে হয়, যাকে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেট কর বলা হয়। আবার সরকারের কিছু লাভজনক কোম্পানি রয়েছে, সেখান থেকেও কিছু মুনাফা পায়। এই আয়কর, কর্পোরেট ট্যাক্স আর মুনাফা মিলিয়ে সরকারের আয় হয় প্রায় 22%, অর্থাৎ 100 টাকায় 22 টাকা। সরকার তার ব্যয় নির্বাহ করতে প্রায় 17% টাকা ব্যাংক থেকে ঋণ করে। তাতে আপনার সমস্যা কি? ব্যাংকের টাকা সরকার ঋণ হিসেবে যখন নিয়ে নেয় তখন ব্যাংকের হাতে টাকা কমে যায়। ফলে আপনি যখন ব্যাংক থেকে ঋণ নিতে যান তখন তার হাতে টাকা কম থাকে। এতে করে ব্যাংকগুলো হয় কম ঋণ দিতে চায়, কিংবা ঋণের সুদ বাড়িয়ে দেয়। এদিকে ব্যাংক থেকে ঋণ করার পরও সরকারকে বিদেশ থেকে ঋণ নিতে হয়। বিদেশি খাত থেকে প্রায় 11% ঋণ করা হয়। এছাড়া আপনি যখন আমদানি করতে যাবেন কিংবা আমদানিকৃত পণ্য ব্যবহার করবেন, আপনাকে দিতে হবে সাপ্লিমেন্টারি ডিউটি ও আমদানি শুল্ক। এই দুই খাত থেকে সরকারের আয় প্রায় 14%, অর্থাৎ ওই 100 টাকায় 14 টাকা। এছাড়া আপনি যখন পাসপোর্ট করেন বা সরকারি কোনো সেবা নেন তখন একটি ফি দিতে হয় আপনাকে। জমি কিনলে রেজিস্ট্রেশন ফি দিতে হয়। এসব ফি এবং সঞ্চয়পত্র বিক্রি সহ আরও বেশ কিছু উপায়ে সরকার বাজেটের বাকি টাকার সংস্থান করে। এবার আসি সরকার বাজেটের টাকা কোথায় খরচ করে, কিংবা তাতে আপনি কি লাভবান হচ্ছেন। সরকারের চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী যদি 100 টাকা মোট খরচ করে থাকে, সেখানে মোটা দাগে তার মধ্যে প্রায় 28 টাকা খরচ করা হয় উন্নয়নমূলক কাজে। যেমন ধরুন সড়ক বানানো, ব্রিজ বানানো, কিংবা হাসপাতাল বানানো ইত্যাদি। বাকি টাকা খরচ করা হয় সুদ বাবদ কিংবা সরকারের পরিচালনা ব্যয় বাবদ। এবার আসি কোন খাতে এই টাকা কিভাবে খরচ হয়। চলতি বছরের বাজেটের 14.20% খরচ করা হয়েছে সুদ বাবদ, অর্থাৎ ব্যাংকের কাছ থেকে সরকার যে ঋণ নিয়েছে এবং সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে যে ঋণ নিয়েছে তার বিপরীতে এই সুদ দিতে হবে, এবং এটি সরকারের সবচেয়ে বড় ব্যয়। এছাড়া শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্যয় করার পরিকল্পনা ছিল 14%, অর্থাৎ আপনার সন্তান কিংবা আপনার আত্মীয় স্বজন যারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন তাদের জন্য এই টাকা খরচ করা হবে। তাছাড়া পরমাণু শক্তি কমিশন কিংবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে যে গবেষণা হয় কিংবা কাজ হয়, এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজেও এই টাকা খরচ হচ্ছে। এছাড়া ভর্তুকি ও প্রণোদনা বাবদ সরকার তার ব্যয়ের প্রায় 11% খরচ করে। ধরুন কৃষকরা যে সার কিনছেন তা তিনি তুলনামূলক কম দামে কিনতে পারছেন ভর্তুকির কারণে। তাছাড়া বিদ্যুৎও আপনি পাচ্ছেন তুলনামূলক কম দামে, কারণ সেখানেও রয়েছে ভর্তুকি। তাছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যেন বিশ্ববাজারে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, সেজন্য দেওয়া হয় নানা ধরনের প্রণোদনা। এই প্রণোদনা দেওয়ার পেছনে যুক্তি হলো তারা যদি ভালো করতে পারে সেক্ষেত্রে নতুন চাকরির ব্যবস্থা করতে পারবে আপনার জন্য। সরকারের বাজেট ব্যয়ের 10% খরচ করা হয় যোগাযোগ ও পরিবহন খাতে। ধরুন আপনি যে সড়ক ব্যবহার করছেন সেখানে সরকারের খরচ রয়েছে, আপনি যে রেল ব্যবহার করছেন সেখানেও সরকারের খরচ রয়েছে। এছাড়া স্থানীয় সরকার ও গ্রামীণ বিভিন্ন কাজে সরকার ব্যয় করে থাকে। হাসপাতালে সরকার বাড়তি খরচ করে। সরকারি চাকরিজীবীদের বেতন,
পেনশন এবং দেশের প্রতিরক্ষা খাতে সরকার বাজেট থেকে বড় অঙ্কের টাকা খরচ করে। সরকারের বাজেট খরচের একটি বড় অংশ যায় সামাজিক কল্যাণ খাতে। যেমন সরকার দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, কিংবা ট্রাকে করে কম দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছে। এগুলোতে সরকার খরচ করে, যা বাজেট থেকেই সংস্থান করা হয়। বাজেট মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের মাধ্যম হলেও কেন মানুষ বাজেট আসলেই ভয় পায়, কিংবা বাজেট কেন মানুষের জন্য স্বস্তি বয়ে আনতে পারে না? এর প্রধান কারণ হলো কিছু কিছু ক্ষেত্রে বাজেটের সময় কিছু পণ্যের দাম বেড়ে যায়। তার চেয়েও সবচেয়ে বড় বিষয় হলো সাধারণত বাজেটের মাধ্যমে বর্তমান করদাতাদের উপর কিংবা সাধারণ মানুষের উপর বাড়তি কর আদায়ের পরিকল্পনা করা হয়, কিন্তু এর বিপরীতে তাদেরকে যে সেবা দেওয়ার পরিকল্পনা করা হয় তার সুবিধা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়ে যায়। যে কোনো সরকারি সেবা পেতে গেলে মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়, সেটি হাসপাতাল থেকে শুরু করে পাসপোর্ট করা কিংবা যে কোনো খাতেই, তাতে মানুষ সরকারের সেবা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তার উপর সরকার বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ করে, সেখানে অপচয় এবং বড় অঙ্কের দুর্নীতির খবর মানুষ বছরের পর বছর দেখেছে। সুতরাং বাজেটের মাধ্যমে তাদের টাকা লুটপাটের বন্দোবস্ত হয় বলে তাদের মধ্যে ধারণা গ্রথিত হয়ে গিয়েছে। এ অবস্থায় বিশ্লেষকরা মনে করেন, বাজেটকে জনবান্ধব করতে হলে সরকারি সেবায় গুণগত পরিবর্তন আনতে হবে, সহজে যেন মানুষ সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে। তাছাড়া সরকারি খরচে অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি আয় ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।